নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক হয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, মল্লিকার্জুন খাড়গেকে এই মুহূর্তে ফোন করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের মিটিং ডাকতে বলছেন মল্লিকার্জুন খাড়গেকে। আপনারা বোঝার চেষ্টা করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে সরে দাঁড়িয়ে নিজের একটা আলাদা অবস্থান গ্রহণ করেছেন। তার দল যখন বারংবার ইন্ডিয়া অ্যালায়েন্সের বিভিন্ন চুক্তিতে সই করেনি, সেই সময় আমরা দেখতে পাচ্ছি একদম রাজ্যে হেরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি মল্লিকার্জুন খাড়গেকে ফোন করছেন এবং ফোন করে বলছেন যে আপনি ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক ডাকার কথা, সেটা কবে ডাকবেন। এবং আপনাদেরকে জানাই এই মুহূর্তে 6 জুন, আগামী 6 জুন ইন্ডিয়া অ্যালায়েন্সের সর্বদলীয় বৈঠক রয়েছে এবং সেটা 6 জুন সংগঠিত হবে। এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম একজন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন, তেমনই কিন্তু খবর। এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রথম দিকের যে বৈঠকগুলো হতো সেগুলো ছাড়া 2022, 2023 এগুলো ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় খুব ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকে নিজে গিয়েছেন, সেরকম নিদর্শন আমরা দেখতে পাইনি সাম্প্রতিক ইতিহাসে। কিন্তু অবশ্যই 2024 সালের পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যেই থেকেছে এবং তাদের সমর্থন করেছে, রাহুল গান্ধীকে সমর্থন করেছে। কেন্দ্রের যে সরকার তাদের বিরোধিতাই করেছে, এটাও কিন্তু বলতেই হবে। কিন্তু সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকজন সতীর্থ যারা ছিলেন, 29 জন সাংসদ, তাদেরকে বিভিন্ন সময় আমরা বলতে শুনেছি যে রাহুল গান্ধীকে সরিয়ে দেওয়া উচিত নেতৃত্বের জায়গা থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া উচিত সেই নেতৃত্বের জায়গা। কিন্তু সেই জায়গাটায় এই মুহূর্তে রাজ্যে হেরে যাওয়ার ঠিক পরেই মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ইন্ডিয়া অ্যালায়েন্সের যে নেতৃত্বটা সেটা গ্রহণ করতে চাইছেন এবং সেই জায়গাটাতেই কিন্তু নতুন করে একটা জল্পনা শুরু হয়েছে। কিন্তু অন্যদিকে আরো কিছু কনফ্লিক্ট রয়েছেন। এম কে স্ট্যালিন কে আসবেন? এম কে স্ট্যালিন যদি আসেন তাহলে টিভি কে দল কি নতুন ভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সে যুক্ত হবে? কারণ তাদের সঙ্গে যেহেতু কংগ্রেসের একটা গঠবন্ধন হয়েছে এবং তারা সরকার তৈরি করেছে তামিলনাড়ুতে, সেই জায়গা থেকে। এবং অবশ্যই তার সঙ্গে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করছে, সমস্তটা আপনাদেরকে জানাবো। নতুন কিছু সদস্য আসতে পারে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই আসতে পারে, তেমন কিন্তু অবশ্যই এই মুহূর্তে খবর উঠে বেড়াচ্ছে। সমস্তটা বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। ইন্ডিয়া অ্যালায়েন্সের পরবর্তী ভবিষ্যৎ, নতুন উদ্যমে ইন্ডিয়া অ্যালায়েন্স শুরু হতে যাচ্ছে আগামী 6 জুন। তার আগে আপনাদেরকে জানাই যে এই এনডিএ অ্যালায়েন্স, যে এনডিএ চলছে, সেই এনডিএ অ্যালায়েন্স বিজেপির নেতৃত্বে তারাও কিন্তু আরেকটা বৈঠক ডেকেছে। ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকের ঠিক পরেই সর্বদলীয় একটি বৈঠক ডেকেছেন একদম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটা হচ্ছে 10ই জুন, অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহ, জুন মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথমার্ধ, সমস্তটাই কিন্তু রীতিমতন ঘটনাবহুল চলবে। এখন একটা বৈঠক, এতগুলো দল একত্রিত হয়ে আসার পরবর্তীতে একটা বৈঠক হবে এবং সেটার পাল্টা আরেকটা বৈঠক হবে, সেখানেও এতগুলো দল একত্রিত ভাবে আসবে। তো সেগুলোর যে বিশ্লেষণ উঠে আসবে, সেগুলো সম্বন্ধে যে খবর উঠে আসবে, অবশ্যই আপনাদের সামনে আমরা প্রস্তুত করব। তো দেশের এই যে সামগ্রিক পরিস্থিতি, সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু বলি যে ইন্ডিয়া অ্যালায়েন্সের যে প্রাথমিক বৈঠকটা হচ্ছে 6 জুন, সেটার ক্ষেত্রে আহ্বায়ক যিনি এই মুহূর্তে, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি সবাইকে ফোন করছেন, তিনি সবাইকে একত্রিত হতে বলছেন। এবং তার মূল যে পয়েন্টটা, সেটা কিন্তু তার অভিযোগগুলো, তিনি যে যে সমস্যাগুলো তার রাজ্যের ক্ষেত্রে ফেস করেছেন বলে তার অভিযোগ, সেগুলোকে নিয়ে পর্যালোচনা করা। এবং অবশ্যই আপনাদেরকে জানাই মমতা বন্দ্যোপাধ্যায় তো আসছেনই, অখিলেশ যাদবকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবকে তিনি বলেছেন তিনি আসছেন। এর সঙ্গে তেজস্বী যাদব, তার সঙ্গে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তিনিও বলেছেন আসবেন। কিন্তু সমস্যা যেখানে তৈরি হচ্ছে, এম কে স্ট্যালিন এই মুহূর্তে কি আসবেন ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকে? আর কারণ মূল যারা শক্তি, ইন্ডিয়া অ্যালায়েন্সের মূল যে শক্তি, যাদের ছাতার তলায় ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি হয়েছে, সেই কংগ্রেসের সঙ্গে তো এই মুহূর্তে একদম রীতিমতন মুখোমুখি দাঁড়িয়ে একদম সম্মুখ সমরে তাদের ঝগড়া হয়ে গিয়েছে। কারণ তামিলনাড়ুকে কেন্দ্র করেই তো এম কে স্ট্যালিনের রাজনীতিটা, তামিলনাড়ুকে কেন্দ্র করেই তো সম্পূর্ণভাবে দুটো দল একত্রিত হয়েছিল এবং তারা ইন্ডিয়া অ্যালায়েন্সের হয়ে ভোটে লড়েছিল। কিন্তু সেই ক্ষেত্রে যখন সেখানে হেরে গেল তামিলনাড়ুতে এম কে স্ট্যালিন,
তখন টিভিকে কে সরকার তৈরি করতে হঠাৎ করে কংগ্রেসের 5 জন এমএলএ যেভাবে সবার আগে এগিয়ে গেল এবং তার মধ্যে 2 জন মন্ত্রীও হলো, সেখান থেকে টিভিকে সঙ্গে থাকা এই মুহূর্তে কংগ্রেসকে কে আর সাহায্য করবে? তামিলনাড়ুতে কে স্টালিনের এমপিরা, এটা নিয়ে যেমন জল্পনা চলছে, ঠিক অন্যদিকে আরেকটা জল্পনাও চলছে। টিভিকে কিন্তু ইতিমধ্যেই তাদের ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকার একটা প্রেক্ষিত জানিয়ে দিয়েছে। কিভাবে জানালো? একদম সরাসরি টিভিকে তারা, আমরা দেখতে পেয়েছি যে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকেই তারা তাদের ডিল মতোই তাদের যতজন এমএলএ তাদের সমর্থনে একজনকে রাজ্যসভায় পাঠাতে পারবে, কিন্তু তারা কিন্তু নিজেদের পক্ষ থেকে কাউকে রাজ্যসভায় পাঠাচ্ছে না, কংগ্রেসের একজন এমপি হিসেবেই একজনকে রাজ্যসভায় পাঠাচ্ছে তামিলনাড়ু থেকে, এবং তারা সম্পূর্ণ সমর্থন করছে, তেমন একটা খবর চলে এসেছে। সুতরাং সেই জায়গা থেকে এই মুহূর্তে টিভিকেও কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকে আসতে পারে, তেমন একটা খবর। এবার টিভিকে যদি আসে তাহলে কি কে স্টালিন আসবেন? একদম প্রতিপক্ষ তারা, তারা কি আসবেন? এই বিষয়টা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, ঠিক তেমন ভাবেই প্রশ্ন উঠছে এই মুহূর্তে পিনারাই বিজয়নকে নিয়ে। পিনারাই বিজয়ন এই মুহূর্তে সম্পূর্ণ হেরে গিয়েছেন এবং কংগ্রেসের বিরোধিতা করে এই মুহূর্তে তাকে চলতে হবে। তো রাজ্যে যেভাবে একদম আমরা দেখতে পেলাম পিনারাই বিজয়নের বাড়িতে গিয়ে সম্পূর্ণভাবে রেড হলো, ইডি রেড হলো, এবং সেখান থেকে পিনারাই বিজয়ন পুরোপুরি ফ্রি হ্যান্ডে বেরিয়ে এলেন। তো সেই ক্ষেত্রে পিনারাই বিজয়ন এই মুহূর্তে ঠিক কতটা আবারও পরবর্তীতে লড়াকু মেজাজে তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকে আসবেন, আর আসেন যদি, তাহলে কি কংগ্রেসের হাত শক্ত করতে আসবেন? এই প্রশ্নটা ওই মুহূর্তে উঠছে। আর তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা আম আদমি পার্টি, তাদেরকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, কারণ অরবিন্দ কেজরিওয়াল, তার সঙ্গে ফোনে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা খবর, এবং অরবিন্দ কেজরিওয়াল নিজে সমর্থন করতেও এসেছিলেন পশ্চিমবঙ্গে। কলকাতাতেই আমরা দেখতে পেয়েছি বালিগঞ্জ কেন্দ্র, বেলেঘাটা কেন্দ্র, এই দুটি কেন্দ্রে অরবিন্দ কেজরিওয়াল নিজে এসেছিলেন শেষ দফা নির্বাচন ঠিক তার আগের দিন। দেখতে পেয়েছেন 2014 সাল পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল আর আম আদমি পার্টি একত্রিত হয়ে লড়াই করেছিল দিল্লিতে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু আর সেই লড়াইটা তারা করেনি। তো সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা দেখতে পাই বিভিন্ন ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকগুলোতে সঞ্জয় সিং কিন্তু আসেন, কিন্তু তার যে বক্তব্য, তার যে বিভিন্ন সময় আঘাত করা, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইন্ডিয়া অ্যালায়েন্সের যা বক্তব্য সেটাই তিনি বলে একদম আঘাত করেন কিন্তু দেশের কেন্দ্রীয় সরকারকে। তো এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে অরবিন্দ কেজরিওয়াল তার পার্টির পক্ষ থেকে কি অংশগ্রহণ করবেন, এই প্রশ্নটা উঠছে, এবং তার সঙ্গে একটা সমীকরণ এখানে কাজ করছে। সেটা হচ্ছে পরের বছরই রয়েছে পাঞ্জাবের ভোট, এবং পাঞ্জাবের ভোটের ক্ষেত্রে বিজেপি যে খুব একটা বড় ফ্যাক্টর হবে না সেটা সবাই জানে, কারণ পাঞ্জাবে একবার আকালি দল নয় একবার কংগ্রেস আসতো, সেইখানটায় আকালি দলকে একদম রীতিমতন কর্নার করে এই মুহূর্তে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে লড়াইটা হবে। তো সেই লড়াইটা উপেক্ষা করে একদম কংগ্রেসের সঙ্গে এসে জোটবদ্ধ হওয়া ইন্ডিয়া অ্যালায়েন্স, সেটা কি অতটা সহজ হবে? এই প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ পজিটিভ নোট যেটা এই মুহূর্তে ওড়িশার থেকে উঠে আসছে, নবীন পট্টনায়ক, যিনি কখনো ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে ছিলেন না, সেই নবীন পট্টনায়ককে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন, এবং যা খবর নবীন পট্টনায়ক কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্স আসতে পারেন। এই 6 তারিখের মিটিংটাতেও তিনি যুক্ত হতে পারেন, কারণ ভোট চুরি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে, সামাজিক ইস্যুতে তার দলের পক্ষ থেকে কিন্তু কেন্দ্রীয় সরকারকে অপোজ করা হয়েছে। তাই এই মুহূর্তে সামগ্রিক পটচিত্রটা অনেকটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তিনি যেদিন হেরে গিয়েছেন তার পরের দিনই বৈঠক করে তিনি বলেছিলেন তিনি ফ্রি বার্ড, তিনি এই মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্সকে সাহায্য করবেন। কিভাবে সাহায্য করবেন আমরা দেখব। তিনি কি এই মুহূর্তে সম্পূর্ণ ব্যাটনটা তুলে নিতে চাইছেন, আহ্বায়ক কিংবা কোঅর্ডিনেটরের যে ভূমিকাটা সেটা কি তিনি গ্রহণ করতে চাইছেন? বিভিন্ন রাজ্যে ভোট হলে তিনি কি অপোজিশনের হয়ে গিয়ে প্রচার করবেন, যেটা তাকে এতদিন করতে দেখা যায়নি, সেই কাজগুলোকে তিনি করবেন? এবং সম্পূর্ণ যে রাহুল গান্ধীর নেতৃত্বে সেটা কি তিনি করতে রাজি হবেন, নাকি তাকে নেতৃত্ব দিতে হবে? এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, এবং সেই জায়গা থেকে একটা কথা কিন্তু বলতেই হয় যে বিজেপি বিরোধিতা করতে গেলে কংগ্রেস এবং কংগ্রেস বিরোধিতা করতে গেলে বিজেপি, এই জায়গাটা কিন্তু আরো একবার প্রতিষ্ঠিত হচ্ছে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করতে হচ্ছে মল্লিকার্জুন খার্গেকে যে আপনি কাইন্ডলি এবার একটা বৈঠক ডাকুন ইন্ডিয়া অ্যালায়েন্সের। ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক ডাকুন বলতে
সেই তো একদম কংগ্রেসের ছাতার তলায় সমস্ত ছোট 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 দলগুলোকে একত্রিত হতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে নিজেদের রাজ্যের ক্ষেত্রে কেন তারা এই ইন্ডিয়া অ্যালায়েন্সের নীতিটা বজায় রেখে লড়াইটা করলো না ভোটে? এরকম একটা ছবি যদি তৈরি হতো, একদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি, অন্যদিকে সমস্ত দল একত্রিত হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্সের নিয়ম অনুযায়ী, সেক্ষেত্রে জাতীয় কংগ্রেস থাকতো, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস থাকতো এবং বামপন্থীরা বাইরের থেকে হয়তো সমর্থন করতো, বামপন্থীরা আলাদা লড়তো কিন্তু তারা হয়তো বাইরের থেকে সমর্থন করতো, আসন সমঝোতা হতো। সেইভাবে যদি একটা লড়াই করা যেত তাহলে হয়তো কিছু সিট আরো বিজেপি বিরোধী তারা তৈরি করতে পারতো। আমরা বলছি না কখনোই বিজেপি কে একদম রীতিমতন হারিয়ে তারা ক্ষমতায় চলে আসতো, কারণ মানুষের এই তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছিল, এটা বাস্তবিক চিত্র। কিন্তু সেই জায়গাটা মেনটেন অন্তত হতো যে যতদিন আমার রাজ্যে ভোট আমরা জিতছিলাম ততদিন অন্তত তৃণমূল কংগ্রেস কাউকে পাত্তা দেয়নি, ইন্ডিয়া অ্যালায়েন্সের কথা মনে পড়েনি। তখন 42টার মধ্যে 42টা সিটেই তারা লড়াই করেছে, তখন একটাও সিট তারা কংগ্রেসকে ছেড়ে দেয়নি, একটাও সিট বামেদের ছেড়ে দেয়নি। কিন্তু অন্যদিকে যখন 294টা আসনের ক্ষেত্রে সিট ছাড়ার কথা বলেছিল কংগ্রেস, আমরা জানতে পেরেছিলাম যে বামেদের হাত ছেড়ে কংগ্রেস, জাতীয় কংগ্রেস চাইছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করতে, সেই জায়গায় একটাও সিট তারা ছেড়ে দেয়নি। তো সেই জায়গায় এখন যদি তারা কংগ্রেসের ছাতার তলায় আবার নতুন করে লড়াই করতে চায় নিজেদেরকে অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য, তাহলে সেটা কি খুব একটা গ্রহণযোগ্য হবে? আর তাই যদি হয় তাহলে এই মুহূর্তে পরবর্তী এই যে বিরোধিতার চিত্রটা সেটা কোন দিকে যায় সেদিকেও আমাদের নজর রাখতে হবে। আপনাদের সামনে পুরোটা প্রস্তুত করলাম, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।